আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। বাংলাদেশে সাংবাদিকতা এক কঠিনতম কাজের নাম হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের পর। মানুষ ভেবেছিল এক অন্ধকার সময়ের অবসান হলো, এবার হয়তো সত্য বলবার স্বাধীনতা ফিরে আসবে, কিন্তু বাস্তবে যা ঘটেছে তা আরও গভীর হতাশার। গত এক বছরে সাংবাদিকদের বিরুদ্ধে 250টিরও বেশি মামলা হয়েছে, এমনকি শুধু ফেসবুকে মতামত প্রকাশ করলেও মামলা হয়েছে। এগুলোর অধিকাংশই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং সুপরিকল্পিত। এইরকম একটা বাস্তবতায় গণমাধ্যমে কাজ করা মানে নিজের নিরাপত্তাকে প্রতিদিন জুয়া হিসেবে দাঁড় করানো। অধিকাংশ সাংবাদিক এখন আত্মনিয়ন্ত্রণে অভ্যস্ত। কেউ যেন সত্য বলে ফেলেন এমন ভয়ই অনেক রিপোর্ট ঠান্ডা ঘরে জমা থাকে। অনুসন্ধানী সাংবাদিকতা আজ বিলুপ্ত প্রায়। বড় বড় মিডিয়া হাউসগুলো এখন মালিক ও স্পন্সরের স্বার্থে পরিচালিত হয়। পেশাদারিত্ব সেখানে নিছক মুখে বলা নীতিমালা মাত্র। জুলাই আন্দোলনের পর সরকার পরিবর্তন হলেও আগের দমনমূলক আইনি কাঠামো কিন্তু প্রায় একই রয়ে গেছে। আইসিটি অ্যাক্ট 2006, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2018 এবং সাইবার নিরাপত্তা আইন 2023-এর ব্যাপক অপব্যবহার হয়েছে বিগত বছরগুলোতে। অন্তর্বর্তীকালীন সরকার এসব বাতিল করে সাইবার সুরক্ষা অধ্যাদেশ CSO জারি করল। এর 42 ধারায় বলা হয়েছে, যদি এই অধ্যাদেশে কিছু না বলা থাকে তাহলে আগের আইসিটি আইন, সাক্ষ্য আইন এবং ফৌজদারি কার্যবিধি বলবৎ থাকবে। অর্থাৎ পুরনো সব অস্ত্র যেন কেবল নতুন মোড়কে ফেলল। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, এই নতুন অধ্যাদেশেও অস্পষ্ট, ইচ্ছেমতো ব্যাখ্যা করার মতো কিছু শব্দ আছে, যেমন রাষ্ট্রবিরোধী কার্যকলাপ, জাতীয় নিরাপত্তা, গুজব এবং জনমনে বিভ্রান্তি। এগুলোর কোনো সংজ্ঞা নেই, কিন্তু দমন করবার জন্য এগুলোই যথেষ্ট। তবে সরকারের পক্ষ থেকে কিছু ইতিবাচক উদ্যোগও চোখে পড়েছে, যদিও তা এখনও বাস্তবে কতটা প্রভাব ফেলবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। ফৌজদারি কার্যবিধির ধারা 173A যোগ করে বলা হয়েছে, পুলিশ কমিশনার বা কোনো পুলিশ সুপার চাইলে তদন্ত কর্মকর্তাকে একটি অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিতে পারেন। এই প্রতিবেদনে যদি দেখা যায় কোনো ব্যক্তির বিরুদ্ধে অপরাধের পর্যাপ্ত প্রমাণ নেই, তাহলে আদালতের অনুমোদন নিয়ে মামলা থেকে অব্যাহতি চাওয়া যাবে। আবার পরবর্তীতে প্রমাণ মিলে গেলে সেই অভিযুক্তকে ফের বিচার করা যাবে। এটা একভাবে ভুয়া মামলার বিরুদ্ধেও প্রতিরোধের ব্যবস্থা হলেও প্রশ্ন থেকে যায়, এটা কতটা রাজনৈতিকভাবে নিরপেক্ষভাবে প্রয়োগ হবে। গণমাধ্যম সংস্কারে আন্তরিক কিনা সরকার, তা নিয়ে বহু প্রশ্ন রয়েছে। আপনারা জানেন যে একটা সংস্কার কমিশন করা হয়েছিল, মিডিয়া রিফর্ম কমিশন। তারা দুটো খসড়া আইনের খসড়া অধ্যাদেশ দিয়েছে। একটা হচ্ছে ন্যাশনাল মিডিয়া কমিশন অধ্যাদেশ 2025 এবং আরেকটা হচ্ছে সাংবাদিক সুরক্ষা অধ্যাদেশ 2025। সেটা তারা প্রস্তাব করলে এখন পর্যন্ত তা কার্যকর হয়নি। এমনকি মিডিয়া রিফর্ম কমিশন থেকে একটা সংক্ষিপ্ত প্রস্তাবনাও প্রধান উপদেষ্টার অনুরোধে তাকে দেওয়া হয়েছিল, সেটারও কিছু করা হয়নি। এবং ওই যে মিডিয়া কমিশন অধ্যাদেশ, সেখানে ওয়ান হাউস ওয়ান মিডিয়া নীতিমালার কথা বলা হয়েছে, অর্থাৎ একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান একাধিক মিডিয়া মালিক হতে পারবেন না। এটা ভালো উদ্যোগ হলেও বাস্তবে মিডিয়া কীভাবে মালিকানা বদল করে হাত বদল হয় তা সবাই জানে। এদিকে 28 জুলাই প্রেস কাউন্সিলের নতুন কমিটি গঠন করে তথ্য মন্ত্রণালয়, কিন্তু এই কমিটিতে কিছু সদস্যের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের অজ্ঞাতে, যেমন নিউজ সম্পাদক নুরুল কবির। এমন ঘটনা শুধু শিষ্টাচার বিরোধী নয়, সরকারের সদিচ্ছারও বড় প্রশ্ন তোলে। মিডিয়া সংস্কারের নামে নতুন কমিশনের খসড়া তৈরি হচ্ছে, আবার পুরনো প্রেস কাউন্সিল আইনকে কার্যকর করা হচ্ছে। দুটো কিভাবে একসাথে চলে? বড় প্রশ্ন হচ্ছে, সরকার কি আদৌ চায় সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করতে, নাকি তারা আরেকটি প্রতারণামূলক কাঠামো তৈরি করছে? কারণ প্রেস কাউন্সিল আইন 1974 অনেক দুর্বলতা এবং নিয়ন্ত্রণমূলক বিধানে পূর্ণ। সেখানে সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করার মতো বাস্তবিক কোনো ব্যবস্থা নেই। এই আইনে পরিবর্তন ছাড়া কাউন্সিল গঠন মানে পুরনো শাসন কাঠামোর ভেতরেই গণমাধ্যমকে বন্দী রাখা। এত সবার পেছনে রয়েছে সাংবাদিক ইউনিয়ন ও মিডিয়া মালিকদের দুর্বলতা।
সাংবাদিকদের প্রতিনিধিত্বকারী সংগঠনগুলো নিজেরাই রাজনৈতিক বিভাজনে আক্রান্ত। এক অংশ সরকার ঘেঁষা, আরেক অংশ বিরোধী শিবিরে। এই অবস্থায় তারা নিজের পেশার স্বাধীনতার প্রশ্নে ঐক্যবদ্ধ হতে পারছে না। মালিকরা আবার অনেক সময় কর্পোরেট ও রাজনৈতিক স্বার্থে সংবাদ মাধ্যম পরিচালনা করেন। নতুন করে লাইসেন্স পেতে হলে রাজনৈতিক আনুগত্যের প্রমাণ দিতে হয়, এমনটাই অভিযোগ অনেক মিডিয়া উদ্যোগ দেয়। কেউ ভিন্ন মত পোষণ করলেই সেই মিডিয়ার উপর আসে কর ফাঁকি, ট্রেড লাইসেন্স জটিলতা বা তদন্ত কমিটির ঝড়। আর এই অবস্থার সুযোগ নেয় সরকারি প্রশাসন ও পুলিশ, যারা নিজেদের প্রভাব রক্ষা করতে সাংবাদিকদের নানাভাবে হেনস্থা করছে। আজকের দিনে গণমাধ্যমের সবচেয়ে দরকার একটা স্পষ্ট ও শক্তিশালী স্বনিয়ন্ত্রিত কাঠামো। প্রতিটা মিডিয়া হাউসের উচিত একটা নিজস্ব সম্পাদনা নীতিমালা তৈরি করা, যেখানে হয়রানি বিরোধী নীতিমালা, সাংবাদিকদের জন্য নৈতিক আচরণবিধি এবং অভিযোগ নিষ্পত্তির স্বচ্ছ প্রক্রিয়া থাকবে। সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার হয়, মিথ্যা অভিযোগ আনা হয়, তাদের জন্য নির্দিষ্ট নীতিমালা থাকা দরকার, যেখানে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা রাজনীতিবিদ যদি মিডিয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ করতে চায়, তারা যেন সুনির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে সেটি তুলতে পারেন। এই অভিযোগ তদন্ত করবার জন্য স্বাধীন, নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্ত প্রক্রিয়া থাকা দরকার। আমরা মিডিয়া সংস্কার কমিশন রিপোর্ট দিয়েছে, কিন্তু সরকারের কাছ থেকে ন্যূনতম কোনো উদ্যোগ এখন পর্যন্ত লক্ষ্য করিনি। এমনকি এই যে জাতীয় ঐকমত্য কমিশন 6টা কমিশনের রিপোর্ট নিয়ে, সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে তারা কাজ করেছেন, ঐকমত্য প্রতিষ্ঠার চেষ্টা করেছেন, কিন্তু মিডিয়া কমিশনের প্রস্তাব তার মধ্যে প্রবেশই করেন। অর্থাৎ মিডিয়া রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, সেখানে গুরুত্বই পায়নি। তথ্য মন্ত্রণালয়ে এই বিষয়ে কোনো অগ্রগতি আমরা লক্ষ্য করিনি, কোনো তৎপরতা লক্ষ্য করিনি। সব কথার মূল কথা হচ্ছে যে সত্যিকারের মিডিয়া সংস্কার করতে হলে শুধু আইন পরিবর্তন করলেই হবে না, আইনের খসড়া প্রণয়ন করলে হবে না, দরকার হচ্ছে রাজনৈতিক সদিচ্ছা, আমলাতান্ত্রিক নীরবতা ভাঙার মনোভাব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সাংবাদিকদের মধ্যকার পারস্পরিক আস্থা এবং সহযোগিতা। এটা শুধু সাংবাদিকদের নিরাপত্তার প্রশ্ন নয়, এটা বাংলাদেশের গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা এবং রাষ্ট্রের ভবিষ্যৎ ভাবনার প্রশ্ন। যতক্ষণ না পর্যন্ত গণমাধ্যম নিরাপদ হয়, ততক্ষণ গণতন্ত্র কেবল নির্বাচন আর ব্যালট বক্সের খেলা হয়ে থাকবে। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।